আমরা প্রায়ই ক্যান্সারের রোগী দেখে থাকি। এই ক্যান্সারের ভিতরে দেখা যাচ্ছে যে পুরুষ মহিলাদের যে সমস্ত ক্যান্সার মহিলাদের হয়, আবার কিছু ক্যান্সার আছে পুরুষদের হয়। যেমন সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এগুলো মেয়েদেরই হয় এবং এটার প্রতিরোধের জন্য টিকা আছে। কিন্তু পুরুষদের যে সমস্ত ক্যান্সার হয় সেগুলো প্রতিরোধের জন্য টিকা নেই। আমরা জানি যে লিভারের যে ক্যান্সার হয় সেই লিভার ক্যান্সারের জন্য প্রায় ৮৫ ভাগ ক্ষেত্রেই হেপাটাইটিস বি ভাইরাস দায়ী এবং এই বি ভাইরাসের টিকাটাই যদি আমরা নিয়ে ফেলি তাহলে এই লিভার ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে লিভার ক্যান্সারেরও টিকা আছে, আমরা ইনডাইরেক্টলি বলতেই পারি। তবে আইজ এই টিকা নিয়ে বিস্তারিত আলাপ করব। আমি আছি অধ্যাপক ডাক্তার কুতুবুদ্দিন মল্লিক আপনার সাথে। হেপাটাইটিসের যে ৫টা ভাইরাস আছে সে প্রায় এ, বি, সি, ডি, ই। এই ৫টা ভাইরাসের ভিতরে এ আর বি এই ২টা ভাইরাসের টিকা আছে। এ ভাইরাসটা সাধারণত বাচ্চাদের আক্রমণ করে এবং এই ভাইরাসটা পানিবাহিত ভাইরাস। ২টা ডোজ টিকা নিতে হয় এবং এটা যদিও খুব প্রচলিত নয়, তবে এই ভাইরাসটা যেহেতু ছোটদেরই হয় সেক্ষেত্রে এই টিকাটা যথেষ্ট কার্যকর। এই টিকাটা নিলে অনেক ক্ষেত্রে অনেক জটিলতা থেকে এড়ানো যায়। আর বি ভাইরাসের টিকাটা ২ টা শিডিউল ফলো করি আমরা। একটা হলো স্ট্যান্ডার্ড শিডিউল, সেখানে হলো ৩ টা ডোজ টিকা নেওয়া হয়। সেটা হলো 0, 1, ৬ অর্থাৎ ১ম টা নেওয়ার পরে ১ মাস পরে একটা, আর ১ম টা নেওয়ার ৬ মাস পরে একটা। এভাবে স্ট্যান্ডার্ড শিডিউলটা ফলো করা হয়। আর এক্সিলারেটেড শিডিউলে ৪ টা ডোজ টিকা নেওয়া হয়। সেটা হলো ১ম টা নেওয়ার পরে ১ মাস পরে দ্বিতীয়টা, দ্বিতীয়টার ১ মাস পরে তৃতীয়টা এবং ১ম টা নেওয়ার ১২ মাসের মাথায় ৪র্থ ডোজ টিকা নেওয়া হয়। এই যে ২ টা শিডিউল, এই ২ টা শিডিউলই সমানভাবে কাজ করে। তবে সেক্ষেত্রে কিছু রোগীদের এক্সিলারেটেড শিডিউল দরকার হয়, যাদের খুব দ্রুত ইমিউনাইজেশন করতে হয়। অর্থাৎ দ্রুত এই টিকাটা কার্যকর করার ক্ষেত্রে কাজে লাগে। যেমন দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্ট হেমোডায়ালাইসিস এ থাকে বা যে সমস্ত পেশেন্টের কেমোথেরাপি নিচ্ছে, সেই সমস্ত পেশেন্টের জন্য এক্সিলারেটেড শিডিউল, কিংবা যে সমস্ত মানুষ তাদের পরিবারে হেপাটাইটিস বি ভাইরাসের রোগী আছে, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড লোক আছে, সেই সমস্ত পরিবারে এই অন্যান্য সদস্যদের এক্সিলারেটেড শিডিউলের ভ্যাকসিনটা দেওয়া হয়। তাছাড়াও যারা বেশি রিস্কি থাকে, যেমন হাসপাতালে যারা কাজ করে, যেমন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, এদের এক্সিলারেটেড শিডিউলে ভ্যাকসিন দেওয়াটা উচিত। ২ টা শিডিউলে যেহেতু সমান কাজ করে সেহেতু সবাইকে কিন্তু একই শিডিউল ফলো করার দরকার হয় না। আমরা যদি স্ট্যান্ডার্ড শিডিউলটা ফলো করি সেক্ষেত্রে কিন্তু একটা কম ব্যবহৃত হয়। সেজন্য যাদের এক্সিলারেটেড শিডিউল দরকার তাদের আমরা এক্সিলারেটেড শিডিউল দেবো, আর যাদের স্ট্যান্ডার্ড শিডিউল দরকার তাদের আমরা স্ট্যান্ডার্ড শিডিউল দেবো। ভ্যাকসিনের পূর্ব শর্ত হলো যে অবশ্যই HbS-Ag টেস্ট করে নিতে হবে এবং HbS-Ag নেগেটিভ থাকতে হবে। সেই HbS-Ag নেগেটিভ থাকলেই শুধুমাত্র তাদের টিকা দেওয়া যাবে। যাদের বি ভাইরাস পজিটিভ আছে বা যাদের একবার বি ভাইরাস হয়েছিল এবং সেটা শরীর থেকে চলে গিয়েছে, এরকম যদি কোনো এভিডেন্স থাকে তাহলে তাদের আর টিকা নেওয়ার দরকার নেই। এই ভ্যাকসিনটা সাধারণত এমন একটা স্থানে রাখতে হবে, সেটা হয়তো রেফ্রিজারেটর ইউজ করতে হবে। ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে থাকে, এবং অর্থাৎ কোল্ড চেইন মেইনটেইন করতে হবে। কোল্ড চেইন মেইনটেইন না করলে এই ভ্যাকসিনটা কার্যকর হয় না। আমরা জানি যে এই ভ্যাকসিনটা খুবই কার্যকর। কিছু স্টাডিতে দেখা গেছে যে এটা ৯০ থেকে ১০০% কার্যকর। কিছু স্টাডিতে বলছে প্রায় ৯২ থেকে ৯৩% এই ভ্যাকসিনটা কার্যকর। সেক্ষেত্রে সঠিক পদ্ধতিতে যদি না নেয় কিংবা যদি কোল্ড চেইন মেইনটেইন করা না হয়, দেখা যাচ্ছে যে তাদের হাতের মাংসে নিতে হবে, তারা যদি পায়ের মাংসে নেয়, সেই সমস্ত ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কম কাজ করার সুযোগ রয়েছে। ভ্যাকসিনটা অনেক সময় কেউ নিয়েছে কিনা সেটা অনেকেই ভুলে যায়। দেখা যাচ্ছে যে অনেকে একটা নিয়েছে তারপরে আর নেয়নি। অনেকে ১ম টা এবং ২য় টা নিয়েছে, ৩য় টা আর নেয়নি। তাহলে এরকম একটা অবস্থা হলে তারা কিভাবে ভ্যাকসিন নেবে? যদি ১ম একটা নিয়ে থাকে তাহলে সে পরের যে ২ টা, এই ২ টা যখনই মনে পড়বে তখনই ১ মাসের ব্যবধানে সে এই ২ টা নিয়ে নেবে। আর যারা ২ টা নিয়েছে, ১ম টা এবং ২য় টা নেওয়ার পরে ৩য় টা তার যখনই মনে পড়বে তখনই সে নিতে পারবে। তাহলেই এই ভ্যাকসিনটা কার্যকর হবে। আর ভ্যাকসিনটা কাজ করছে কিনা সেটা আমাদের নিশ্চিত হওয়ার জন্য একটাই মাত্র পরীক্ষা আছে, সেটা হলো NT-HbS টাইটার। এই NT-HbS টাইটার করলে, এই টাইটার যদি ০ থাকে তাহলে বোঝা যাবে ভ্যাকসিনটা কাজ করেনি, বা টাইটার যদি ১০ পর্যন্ত থাকে তাহলে বোঝা যাবে যে অল্প কাজ করছে, এবং ১০ এর বেশি থাকলে সেটা বোঝা যাবে যে সেটা কাজ করেছে।
অনেক বলে যে বুস্টার নেওয়ার দরকার আছে কিনা। এই ভ্যাকসিনের বুস্টার সবার নেওয়ার দরকার নেই। যারা সাধারণত ক্রনিক কিডনি ডিজিজে ভুগতেছে বা হেমোডায়ালাইসিসে আছে কিংবা কেমোথেরাপিতে আছে, সেই সমস্ত পেশেন্টের বুস্টার নেওয়ার দরকার থাকতে পারে। তাছাড়া অন্য কারো বুস্টার নেওয়ার দরকার নেই। কারণ এই ভাইরাসটা যখন ইমিউনিটি একবার দিয়ে ফেলবে, তখন সে যখন আবার এই ভাইরাসের এক্সপোজারে হবে, তবে তখনই আবার তার এই ইমিউনিটিটা আবার পূর্ণ মাত্রায় শরীরে দেখা দিবে। সুতরাং সবার বুস্টার নেওয়ার দরকার হয় না। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কাদের কাদের আমরা ভ্যাকসিন দিব, আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে সাধারণত সব বাচ্চাদেরই জন্মের সাথে সাথে একটা ভ্যাকসিন, বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। এটাকে বলে বার্থ ডোজ ভ্যাকসিন। তা আমাদের দেশে এখনো এটা কার্যকর হয়নি। আমাদের দেশে ২০০৫ সালের পর থেকে ইপিআই শিডিউলে হেপাটাইটিস বি ভাইরাসটা যোগ করার ফলে প্রায় ২০০৫ সালের পর থেকে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে তারা বিনামূল্যে এই বি ভাইরাসের ভ্যাকসিনটা পেয়েছে। ২০০৫ সালের পরে যারা জন্মগ্রহণ করছে তাদের ভিতরেও কিছু কিছু বাচ্চাদের এই বি ভাইরাসের ইনফেকশন আছে। আর যাদের বি ভাইরাসটা নাই, তাদের দেখতে হবে তাদের ইমিউনিটি হয়েছে কিনা। ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটা কারা নিব? সকল নবজাতকের আমরা বি ভাইরাসের ভ্যাকসিন দিব। যে সকল মানুষ ২০০৫ এর আগে জন্মগ্রহণ করেছে তাদের ভ্যাকসিন দিব। যে সকল বাচ্চা ২০০০ পরে জন্মগ্রহণ করার পরেও ইপিআই শিডিউলে তারা টিকা ঠিকমতো নেয়নি, ভ্যাকসিনটা দিব। আর প্রাপ্তবয়স্ক হাই রিস্ক গ্রুপের, অর্থাৎ যারা হাসপাতালে কাজ করে, যেমন ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ড বয়, এদের যারা সাধারণত ইনজেকশনের মাধ্যমে যারা ওষুধ গ্রহণ করে, বা ইনজেকশনের মাধ্যমে যাদের ওষুধ গ্রহণ করতে হয়, বা ইনজেকশনের মাধ্যমে যারা নেশাদ্রব্য গ্রহণ করে, যারা ইনজেকশন নিয়ে বেশি কাজ করে, যেমন রক্ত সঞ্চালন বিভাগ কিংবা ডায়ালাইসিস বিভাগে যারা কাজ করে, তারা বেশি রিস্কি থাকে। এবং যারা সাধারণত শল্য চিকিৎসক, যারা ডেন্টিস্ট, একটু বেশি রিস্কি থাকে এবং তাদেরকে অবশ্যই এই হেপাটাইটিস বি এর টিকা দিতে হবে। যে সমস্ত মানুষের সেফটি নিয়ে কাজ করে সেই সকল মানুষদেরও এই ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে। যে সকল মানুষ ডায়াবেটিসে ভুগছে তাদের দিতে হবে, যারা কেমোথেরাপি নিচ্ছে তাদের দিতে হবে। যে সমস্ত পরিবারে বি ভাইরাসের ক্যারিয়ার আছে, বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট আছে, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা কিংবা স্বামী বা স্ত্রী যদি থাকে, তাহলে পার্টনাররা এই ভ্যাকসিনটা অবশ্যই নিবে এবং তারা সেই ক্ষেত্রে কিন্তু এক্সিলারেটেড শিডিউলটা নিবে। প্রাপ্তবয়স্ক তাদের সবাইকেই নিতে হবে। যে সমস্ত মানুষের অলরেডি লিভার সিরোসিস হয়েছে, সেই লিভার সিরোসিসের রোগীটা আরো খারাপ না হয়ে যায়, অন্য কারণে লিভার সিরোসিস হয়েছে, সি ভাইরাস দিয়ে লিভার সিরোসিস হয়েছে কিংবা উইলসন দিয়ে লিভার সিরোসিস হয়েছে, তাদের কিন্তু হেপাটাইটিস বি এর টিকা দিয়ে দিতে হবে। কারণ তা না হলে এটা হেপাটাইটিস বি ভাইরাস তার যদি ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে তার লিভার সিরোসিসটা অ্যাগ্রাভেট করতে পারে। কিংবা যে সমস্ত লোক এইডস এর আক্রান্ত, সে সমস্ত মানুষেরও বি ভাইরাসের টিকা নিয়ে নিতে হবে। অনেকেই কিছু টিকা নিয়েছে বা টিকা নিয়েছে কিনা সেটা জানে না। তারা অনেকে জিজ্ঞেস করে যে আমরা যদি টাইটার না করে যদি আমরা পুনরায় পুরোটা টিকাটা নেই, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। না, পুনরায় এই পুরো টিকা নিলে কোনো ক্ষতি হবে না। প্রেগন্যান্সিতে আমরা বলব যে যদি খুব প্রয়োজন না হয়, খুব হাই রিস্কি না হয়, তাহলে প্রেগন্যান্সিতে এই ভ্যাকসিনটা আমরা অ্যাভয়েড করব। ভ্যাকসিনটা আসলে পুরোটাই নিরাপদ, নিলে কোনো ক্ষতি নেই। আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাসে প্রায় ৮০ লক্ষ মানুষ বাংলাদেশে আক্রান্ত। ৯০% মানুষ জানে না যে তারা আক্রান্ত। তা সেক্ষেত্রে এই যারা আক্রান্ত তাদের ভিতরে কিন্তু ২৫ থেকে ৪০ ভাগ মানুষ হেপাটাইটিস বি এর জটিলতায় ভোগে। অর্থাৎ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে ভোগে বা তাদের চিকিৎসা লাগে। তারা যদি চিকিৎসা না নেয়, তাহলে তাদের এই জটিলতা হয়। এই জটিলতা যাতে না হয়, জটিলতা হইলে কিন্তু তার আর চিকিৎসা নেই। সেজন্য এই রিস্কি, অর্থাৎ হাই রিস্ক গ্রুপ, তাদের যদি এই টিকাটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা এই ধরনের লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের হাত থেকে তারা বাঁচতে পারে। সেজন্য আমরা সবসময় যে প্রবাদটা শুনে আসছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।